স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো আজকে আমরা মূলত এই আর্কিটেকচারাল ডিজাইন এই জিনিসটা দেখবো, হচ্ছে চ্যাপ্টার 6 এ আছে। তো আমরা একটু সামনে আগাই, দেখি কি বলছে। আচ্ছা, তো আর্কিটেকচারাল ডিজাইনে যে কাজটা হয়, যে আমরা আমাদের সিস্টেমটার একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ তৈরি করি। এখানে আমাদের যে যদি বলি উপর থেকে আমরা যে মডিউল গুলো আর কি দেখতে পাই, মানে অ্যাবস্ট্রাক্ট ওভারভিউ পাই, এবং মডিউল গুলো কিভাবে কোনটা কার কার সাথে কানেক্টেড, এরকম জিনিসপত্র হচ্ছে দেখতে পাই। তো আমরা ডিএফডি ডাটা ফ্লো ডায়াগ্রাম করছি, তো ওখানে আমরা কি করি, আমরা একটা মডিউলকে বিভিন্ন কি করি, প্রসেসে ভাগ করি, এবং এক প্রসেস থেকে আরেক প্রসেসের ডেটা যায়। বাট এখানে আর্কিটেকচারাল ডিজাইন যে জিনিসটা, যে আমরা একটা ব্রড লেভেল আর কি ওভারভিউটা দেখি। ঠিক আছে, একটা ব্রড লেভেল ওভারভিউ হচ্ছে আমরা সিস্টেমের দেখতে পাই। তো এই আর্কিটেকচারাল ডিজাইন যেটা আমরা করলে আমাদের অ্যাকচুয়ালি সফটওয়্যারে কি কি কম্পোনেন্ট আছে, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট নিজেদের মধ্যে হচ্ছে কিভাবে কানেক্টেড, তো ওইটা আমরা দেখতে পারি। তো এখানে বলছে যে আর্কিটেকচারাল ডিজাইন হচ্ছে অ্যান আর্লি স্টেজ অফ দ্য সিস্টেম ডিজাইন প্রসেস। তো সিস্টেম ডিজাইন প্রসেসের একটা আর্লি স্টেজ হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনকে। তো অবশ্যই আমাদের যখন সিস্টেম আমরা ডিজাইন করব, ডিজাইনের শুরুতে আমরা কি করব, আমাদের অ্যাবস্ট্রাক্ট যে ভিউটা, যে আমাদের কি কি কম্পোনেন্ট থাকবে আমাদের সিস্টেমে, সেই কম্পোনেন্ট গুলোকে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি এই আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে। এখন সেই কম্পোনেন্টের ভিতরে আবার কি কাজ হবে, কিভাবে ডেটা ফ্লো হবে, দেন বা ক্লাস ডায়াগ্রাম বা সিকোয়েন্স ডায়াগ্রাম, এই সব কিছু হচ্ছে একটু বেশি ডিটেলস। আর আর্কিটেকচারাল ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে আমি জাস্ট এক্সটার্নাল লেভেল থেকে আমার ধরেন একদম ভিতরে না গিয়ে আমি উপর থেকে আমার সিস্টেমটাকে কিভাবে দেখতেছি, এখানে আমার মেইন মেইন কি কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলো নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড, সেটা হচ্ছে আমি দেখতে পারি। আর এখানে বলছে যে রিপ্রেজেন্টস দ্য লিঙ্ক বিটুইন স্পেসিফিকেশন এন্ড ডিজাইন প্রসেসেস। তো আমরা যখন কিছু রিকোয়ারমেন্ট আমাদের কাস্টমার থেকে নিয়ে নেই, এরপরে এই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের পরে আমাদের ডিজাইন প্রসেস যে আমরা শুরু করব, ডিটেইল ডিজাইন, যেমন ক্লাস ডায়াগ্রাম, ডাটা ফ্লো ডায়াগ্রাম বা সিকোয়েন্স ডায়াগ্রাম, এসব যা জেনারেট করব, তার আগে পুরা সিস্টেমের একটা ওভারভিউ, কম্পোনেন্ট গুলোর ওভারভিউ, যে কিভাবে কোন কম্পোনেন্ট হচ্ছে আমি ভাবতে পারি যে নিজের সাথে যুক্ত থাকবে, সেটা দেখার জন্য হচ্ছে আমরা আর্কিটেকচারাল ডিজাইনটা করি। তো এটার সময়, যেই সময়টাতে করা হয়, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনের পরে এবং ডিজাইন প্রসেসের একদম শুরুতে। Often carried out in parallel with some specification activities, মাঝে মাঝে স্পেসিফিকেশনের সাথে প্যারালালও করা হয়। Then it involves identifying major system components and their communication. So actually আমার যে সিস্টেমটা আছে, সিস্টেমে একদম মেজর কি কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো এবং তারা নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেশন করে, সেটা হচ্ছে আমরা এই আর্কিটেকচারাল ডিজাইন থেকে দেখতে পাই। তো আমরা যদি একটু সামনে যাই, যেমন এইটা হচ্ছে একটা আর্কিটেকচারাল ডিজাইনের অংশ। তো এখানে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন স্কয়ার বক্স দেওয়া আছে, তার মধ্যে কিছু মডিউলের বা কিছু কম্পোনেন্টের নাম লেখা আছে। এখন আমাদের আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কোন কনটেক্সটে আর কি কাজ করতেছে। তো এটা হচ্ছে দেখেন, এখানে বলা হয়েছে যে দ্য আর্কিটেকচার অফ প্যাকিং রোবট কন্ট্রোল সিস্টেম। মানে হচ্ছে প্যাকিং রোবট কন্ট্রোল বলতে গেলে আমি বুঝাচ্ছি যে আমার ম্যানুফ্যাকচারিং একটা ইয়া আছে, অর্গানাইজেশন আছে বা কোম্পানি আছে। তো সেখানে হচ্ছে প্যাকিং এর যে কাজটা, সেটা আমরা ম্যানুয়ালি না করে রোবট দিয়ে করাচ্ছি। তো এখানে আমার রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট হচ্ছে ধরেন আমার রোবট যে থাকবে, সে হচ্ছে কিছু
আমাদের কিছু প্রোডাক্ট থাকবে, সো সেই প্রোডাক্টকে কেউ কিছু বলবেন? জি ম্যাম, আমি গাড়িতে আছি, আমার ভাই রাত্রে স্ট্রোক করছে, আমি বগুড়াতে যাচ্ছি। এমতো অবস্থা আমার ক্লাস কন্টিনিউ করাটা একটু প্রবলেম হবে ম্যাম, আমি লিফট নিতে যাচ্ছিলাম। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম, আমার আইডিটা আমি চ্যাটে দিয়ে যাচ্ছি। সুস্মিতা হয়তো আছে, উনি হয়তো বলতে পারে, একটু মানে ইয়া করেন। শেষে 32 আমি আইডিটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখানে যে কাজটা করবে, রোবট থাকবে একটা। রোবট হচ্ছে আমার প্রোডাক্টটাকে দেখে প্রোডাক্টটাকে কি করবে, হাত দিয়ে তার যে আর্ম আছে বা গ্রিপার আছে, তো সেইগুলা দিয়ে অ্যাকচুয়ালি বহন করে আমার প্যাকিং সিস্টেমের কাছে নিয়ে আসবে। এবং এখানে ধরেন আমার অনেক ধরনের প্যাকেট আছে, যেমন যদি আমি বলি যে আমার, যদি আমি টিভি আর কি প্যাকেট করি টিভি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, তো এখন আমার 17 ইঞ্চের টিভি আছে, তারপরে 32 ইঞ্চের টিভি আছে, এরকম অনেক সাইজের প্যাকেট আছে। তো ওরকম যেই যেই সাইজের টিভি আর কি নিয়ে আসছে সে, সেই সাইজের প্যাকেট সিলেক্ট করবে, করে সেই প্যাকেটের মধ্যে হচ্ছে এই টিভিটাকে ঢুকাবে, ঢুকায় হচ্ছে লাস্টে প্যাকেজিংটা সম্পন্ন করবে। তো এটা হচ্ছে তার কাজ। তো আমরা এই জিনিসটাকে অটোমেশন করে ফেলতে চাচ্ছি। তো ওইটার একটা সিস্টেম ডিজাইন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা। তো এখানে অ্যাকচুয়ালি আমরা দেখাতে পারি কোনো কম্পোনেন্ট যদি প্যারালালি চলতে পারে সেটা আমরা দেখাতে পারি, এবং কম্পোনেন্ট গুলোর মধ্যে ডিরেক্ট মানে যে রিলেশন সেটা কি ওয়ান ডিরেকশনাল নাকি টু ডিরেকশনাল, এটাও হচ্ছে কিন্তু আমরা গিয়ে এখান থেকে দেখতে পারি। তো এখন যদি এই জায়গাটায় দেখি যে এখানে ফার্স্টে একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ভিশন সিস্টেম। তো ভিশন সিস্টেম বলতে বোঝাচ্ছে যে আমার যেই রোবটটা আছে তার তো একটা ভিশন থাকবে, তাই না? তো সে অ্যাকচুয়ালি তাকে অবজেক্ট আর কি আইডেন্টিফাই করা লাগবে। তো এই জন্য তার কি করা লাগবে, তার একটা ভিশন সিস্টেম থাকবে, সে স্ক্যান করতে পারবে বা অবজেক্টের উপস্থিতি বুঝতে পারবে। তো সেটাকে আমার একটা মডিউলে রেখে দিছে। এবং ভিশন সিস্টেম কি করবে, এই অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম যে আছে তার সাথে হচ্ছে কানেক্টেড থাকবে। যে ভিশন সিস্টেম সবসময় হচ্ছে ধরেন অবজেক্টের খোঁজে থাকবে। তো যখন অবজেক্ট হচ্ছে সে দেখতে পারবে, অবজেক্টটাকে সে যাতে আইডেন্টিফাই করতে পারে। ভীষণ মানে ধরেন আমি আমাদের চোখের সাথে কম্পেয়ার করতে পারি, যে আমি চোখ দিয়ে দেখতেছি, বাট চোখ দিয়ে আমি অ্যাকচুয়ালি কি দেখতেছি সেটা যদি আইডেন্টিফাই করা লাগে, সেই মডিউলটা বা সেই সিস্টেম কম্পোনেন্টটা হচ্ছে অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম। এই যে আমি একটা ধরেন আমার সামনে একটা টিভি দিয়ে রাখা হলো, এই টিভিটা কত ইঞ্চির, ঠিক আছে, সেটা যদি আমি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি, তো ওইটা হচ্ছে এই অবজেক্টের হচ্ছে কাজ। তো ভিশন সিস্টেম যেটা করে, সে একই সাথে তার এখানে দেখেন আরেকটা মডিউল আছে, এখানে হচ্ছে দুইটা সিস্টেমকে একসাথে একটা মডিউলে রাখা হয়েছে বা একটা সিস্টেম কম্পোনেন্টে রাখা হয়েছে। সেটা হচ্ছে আমার এই রোবটের আর্ম কন্ট্রোলার আর হচ্ছে গ্রিপার কন্ট্রোলার। তো ভিশন সিস্টেম যখন দেখবে যে কোনো একটা অবজেক্ট হচ্ছে গিয়ে এখানে আসছে, তখন সে কি করবে, তখন হচ্ছে সে আর্ম কন্ট্রোলার বা গ্রিপার কন্ট্রোলারকে অ্যাকচুয়ালি সিগন্যাল দিবে যে অবজেক্ট আমি একটা পাইছি, এটাকে আমার কি করা লাগবে, তুলে নিয়ে যাওয়া লাগবে। তো সেই জন্য হচ্ছে সে একটা কিন্তু যেখানে সিগন্যাল দিচ্ছে যে কাইন্ড অফ বলতে পারি যে আর্ম বা গ্রিপার কন্ট্রোলারকে ইনিশিয়েট করার জন্য বা রেডি করার জন্য। এবং সে একই সাথে হচ্ছে যে অবজেক্টটা সে দেখছে সেটার জন্য আইডেন্টিফিকেশন মডিউলে হচ্ছে সে ইনপুট দিয়ে দিছে যে আমি যে অবজেক্টটা দেখছি সেটা অ্যাকচুয়ালি কি অবজেক্ট, এটা একটু আইডেন্টিফাই করে দিতে বলছে। তো এখানে যাবে, তখন যখন অবজেক্ট আইডেন্টিফিকেশন হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি আর্ম কন্ট্রোলারকে অ্যাকচুয়ালি সে এই অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম হচ্ছে ইনপুটটা পাঠাবে যে কি টাইপের অবজেক্ট হচ্ছে এই জায়গায় যাবে, মানে কি টাইপের অবজেক্ট সে দেখতে পাইছে। এখন অবজেক্ট অনুযায়ী যদি অবজেক্টটা ছোট হয়
তাহলে দেখা যাচ্ছে যে আর্ম কন্ট্রোলার গ্রিপার কন্ট্রোলার একভাবে ধরবে, যদি অবজেক্টটা বড় হয় তাহলে অন্যভাবে ক্যারি করা লাগবে। সো এই ইনফরমেশনটা কিন্তু আমার এই কন্ট্রোলারের কাছে যাইতে হবে। সো শুরুতে আমার ভিশন সিস্টেম কি করলো, যে আমার আর্ম আর গ্রিপার যে কন্ট্রোলার আছে তাদেরকে হচ্ছে ইনিশিয়েট করে দিছে যে কোন একটা এরকম ইয়ে আসছে, সেটাকে আমার তুলতে হবে। আর এরপর অবজেক্ট আইডেন্টিফিকেশনের মাধ্যমে যেটা করছে যে এটা অ্যাকচুয়ালি ধরেন 17 ইঞ্চের যদি টিভি হয় বা আরো ছোট যদি টিভি হয় তাহলে একভাবে তুলতে হবে, না হলে আরেকভাবে তুলতে হবে, এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে যে অবজেক্টটা আমি অ্যাকচুয়ালি কি পাইছি। ঠিক আছে, তো এইটা করলে যে কাজটা হবে, এই আর্ম কন্ট্রোলার আর গ্রিপার কন্ট্রোলার এরা এখান থেকে হচ্ছে ইনফরমেশন নিয়ে ওইভাবে জিনিসটাকে ক্যারি করে প্যাকিং সিস্টেমের কাছে নিয়ে যেতে পারবে, ধরেন যেখানে হচ্ছে প্যাকিং হয়। এরপরে দেখেন এখানে আরেকটা মডিউল আছে, মডিউলটা হচ্ছে প্যাকিং সিলেকশন সিস্টেম আর হচ্ছে প্যাকিং সিস্টেম। এটাকে একটা আর্কিটেকচারের মধ্যে দেখানো হয়েছে, একটা কম্পোনেন্টের মধ্যে দেখানো হয়েছে। তো অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম যে কাজটা করলো যে আমার কত ইঞ্চি টিভি এটা আমি অবজেক্ট আইডেন্টিফাই করতে পারলাম যে এখানে আমার একটা টেলিভিশন এবং এত ইঞ্চের টেলিভিশন, এই ইনফরমেশনটাকে প্যাকিং সিস্টেমের কাছে পাঠায় দিবে। তো প্যাকিং সিস্টেম যেটা করবে এখন, প্যাকিং সিস্টেম হচ্ছে প্যাকিং সিলেকশন করবে, প্যাকেজিং সিলেকশন করবে। তো এখন অবশ্যই 17 ইঞ্চের টিভির জন্য প্যাকেজিং একরকম হবে, আবার যদি আমি বলি 12 ইঞ্চের টিভি সেটার জন্য প্যাকেজিং আরেক রকম হবে। তো এই ইনফরমেশনটা নিয়ে এই প্যাকেজিং সিলেকশন সিস্টেম যে কাজটা করবে, যে কোন প্যাকেজিংটা সিলেক্ট হবে সেই প্যাকেটটা আর কি আমাকে বের করে দিবে। তো বের করে দিলে এই দেখেন প্যাকিং সিস্টেম এই একটা মডিউল আছে, এই সিলেকশন সিস্টেম জাস্ট আমাকে কি করে দিবে, কোন প্যাকেটটা আমার এই অবজেক্টটা রাখার জন্য কোন প্যাকেজিং দরকার সেটা আমাকে দিয়ে দিবে, এবং আমার প্যাকিং সিস্টেম হচ্ছে বাকি সব কাজ করবে, প্যাকিং এর কাজটা করবে। তো অবশ্যই প্যাকিং সিস্টেম সবসময় এই প্যাকিং সিলেকশন সিস্টেমের সাথে হচ্ছে যোগাযোগ করবে আর কি, কমিউনিকেটটা এখানে উভমুখী হচ্ছে। এরপরে দেখেন এখানে প্যাকিং সিস্টেমের সাথে আবার এই আর্ম কন্ট্রোলার বা গ্রিপার কন্ট্রোলার এদের কিন্তু একটা এই মডিউলের একটা আমরা দেখতেছি বাই ডিরেকশনাল কানেকশন আছে। তার মানে আমার এখানে যে অবজেক্টটা আমি নিয়ে নিয়ে এসে প্যাকিং সিস্টেমে দিলাম, এরপরে আমার কি করা লাগবে, সেই প্যাকিং সিস্টেম আমাকে যে প্যাকেজটা দিল সেই প্যাকেটের মধ্যে হচ্ছে আমার এখন প্যাকেট করা লাগবে। তো সেটা তো আমরা রোবট দিয়েই প্যাকেটটা করব। তো ওই প্যাকেজিং সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি এই রোবটের সাথে হচ্ছে ইন্টারাকশন হচ্ছে। সো রোবটের কাছে ইনফো যাচ্ছে যে এই প্যাকেটটা এভাবে প্যাকেজিং করতে হবে, সেই অনুযায়ী সে কিন্তু প্যাকেজিং করে দিচ্ছে। এবং যখন এই জিনিসটা শেষ হয়ে যাবে তখন প্যাকেজিং সিস্টেম থেকে একটা দেখেন এই কম্পোনেন্টের সাথে যুক্ত, সেটা হচ্ছে কনভেয়ার কন্ট্রোলার। তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজিং শেষ, এটাকে আমরা এখন বের করে দিচ্ছি। তো এইটা হচ্ছে পুরাপুরি একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ, সিস্টেমের একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ। এটা হচ্ছে আর্কিটেকচার ডিজাইন। তো আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে ধরেন কেউ একজন কোন একটা বাড়ির নকশা তৈরি করবে। এখন এমন হতে পারে যে বাড়ির ভিতরে তো বিভিন্ন সাইজের রুম অথবা বিভিন্ন ধরনের ধরেন ডোর অথবা বারান্দা এক একটা এক এক জায়গায় থাকতে পারে, এরকম ডিজাইন হতে পারে। বাট কেউ একজন যদি ধরেন জাস্ট শোলা দিয়ে ধরেন বাইরের স্ট্রাকচারটা দেখাবে যে কি কেমন হবে আর কি দেখতে, তো ওইটা যদি করতে চায় তাহলে কিন্তু সে শোলা দিয়ে এরকম একটা বাড়ির নকশা বানায় ফেলতে পারে। তো সেটা হচ্ছে বাইরে থেকে, মানে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমার বাড়িটা দেখতে কেমন হবে সেরকম, বাট ভিতরে অ্যাকচুয়ালি ডিজাইনটা কেমন হবে সেটা কিন্তু একটু ডিপার লেভেলের। তো এখানে যে দেখতেছেন যে ভিশন সিস্টেম আছে, ভিশন সিস্টেম হচ্ছে আমার এই ফার্ম কন্ট্রোলার বা অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেমকে অ্যাকচুয়ালি এর সাথে কানেক্টেড আছে। এখন এখানে অবজেক্ট আইডেন্টিফিকেশন সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে বা এর ভিতরে আরো ডিটেইলসে মডিউল আছে কিনা সেটা কি এখান থেকে বোঝা যাচ্ছে?
না ম্যাম, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, এত ডিটেইলসে কিন্তু এখানে নাই। সো এই যে আমরা মডেলিং সিস্টেম মডেলটা দেখতেছি, এটাকে বলা হয় হচ্ছে এক্সপ্লিসিট মডেল। তো এক্সপ্লিসিট মডেল বলতে অ্যাকচুয়ালি এখানে একদম অ্যাবস্ট্রাক্ট লেভেলে থাকে, যেমন আমরা যখন জিরো লেভেল ডিএফডি দেখছি সেখানে কিন্তু জাস্ট সার্ভিস গুলোই আমরা দেখতে পারতেছিলাম, কিভাবে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হচ্ছে সেটা দেখতে পারতেছিলাম না। তো এখানে এরকমই আমরা মেজর যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলাই দেখতে পারতেছি, এবং সেগুলা কিভাবে কমিউনিকেট করতেছে এসবই দেখতে পারতেছি। বাট একটা কম্পোনেন্ট কি কি জিনিস নিয়ে গঠিত সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি না। তো এইটা হচ্ছে এক্সপ্লিসিট মডেলিং, এক্সপ্লিসিট আর্কিটেকচার এটাকে আমরা বলতে পারি। এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তো এখানে হচ্ছে একটা সিস্টেম মডেল দেখানো হয়েছে। এই সিস্টেম মডেলটা যদি আমরা একটু মানে আর্কিটেকচারাল মডেল, এটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য আর্কিটেকচার অফ এ বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন সিস্টেম। তো এইটার মানে যে কাজটা করবে অ্যাকচুয়ালি মেইন কাজটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ছবি থেকে, ধরেন ছবিতে হ্যান্ড জেস্টারের ছবি আছে, সে এই ছবিটা নিবে, নেওয়ার পরে অ্যাকচুয়ালি এখান থেকে বোঝা ট্রাই করবে যে এই ছবিটাতে অ্যাকচুয়ালি কোন বর্ণ কে রিপ্রেজেন্ট করতেছে এই ছবিটা। ঠিক আছে, সেইভাবে সে অ্যাকচুয়ালি ছবি দেখে বুঝাবে যে এটা এই বর্ণ রিপ্রেজেন্ট করতেছে। তো এইটাই হচ্ছে এই আমার সিস্টেমের কাজ। তো এটা যদি আর্কিটেকচারাল ডিজাইন আমরা দেখি তাহলে দেখেন যেটা করছে যে ফার্স্টে আমার হচ্ছে একটা ক্যামেরা থাকে। তো ক্যামেরা হচ্ছে ফার্স্টে আমার কি করে, ছবিটা তোলে। ঠিক আছে, এরপরে যে কাজটা হয় যে ক্যাপচার ইমেজ এন্ড হ্যান্ড রিকগনিশন। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমার ক্যামেরা যেটা আছে সেটা হচ্ছে আমার এরকম একটা ছবি তোলে, যেখানে ছবি কোন ছবি তুলছে এটা হচ্ছে দেখায় দিছে। ঠিক আছে, এখন এখানে দেখেন যে ছবিটা কত রেজলিউশনের সেই জিনিসগুলো কিন্তু এখানে বলে দিছে। এখন এই ইমেজ বা হ্যান্ড ডিটেকশন এটা হচ্ছে ক্যাপচার করার পরে এরপরে যে মডিউলে যায় সেই কম্পোনেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে ক্রপ হ্যান্ড রিজিয়ন। তো এরপরে যেটা করে যে যতটুকু ছবি তুলছে এখান থেকে জাস্ট যে হাতটার ছবি মানে যতটুকু হাতের ছবি আছে, যেহেতু আমরা হ্যান্ড জেস্টার থেকে বর্ণ সিলেক্ট করব, সো এইটাকে অ্যাকচুয়ালি ক্রপ করে। ক্রপ করার পরে প্রসেসিং মডিউলে দিয়ে দেওয়া হয়। তো প্রসেসিং মডিউলে যখন দিয়ে দেওয়া হবে আমরা এতটুকু আগে খেয়াল না করি, আমরা জাস্ট এখানেই থাকি যে প্রসেসিং সেই জিনিসটা কি করবে। তো এই যে ছবিটা আমরা ক্রপ করলাম, এই ছবিটাতে কি থাকতে পারে, ছবিটাতে হচ্ছে কিছু নয়েজ থাকতে পারে, অথবা এখানে ব্যাকগ্রাউন্ড কালারের কিছু প্রবলেম থাকতে পারে, যেটা হচ্ছে আবার ফিচার ডিটেক্ট করতে সমস্যা হতে পারে। তো আমাদের যে কোনো ডেটা যখন আমরা নেই, ঠিক আছে, যখন নেই আমাদের মেশিন লার্নিং এর জন্য আমরা যখন ইউজ করি, ডেটাগুলোকে ফার্স্টে আমার প্রি প্রসেস করে নিতে হয় যে আমি ডেটাকে কি ফরম্যাটে রাখবো। তো সেইভাবে আমার কি করে নিতে হয়, প্রি প্রসেস করে নিতে হয়। তো ওইটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে একটা প্রি প্রসেসিং ইউনিট থাকবে, যখন প্রি প্রসেসিং করা শেষ হয়ে যাবে এরপর ফিচার এক্সট্রাকশন ইউনিট থাকবে। তো ফিচার এক্সট্রাকশন ইউনিট কি করবে, এখান থেকে অ্যাকচুয়ালি কিছু ফিচার এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। তো এমন হতে পারে এখানে যেহেতু ছবির জন্য হচ্ছে পিক্সেল বাই পিক্সেল ইনফরমেশন নিয়ে আসলো, তো ওখান থেকে অ্যাকচুয়ালি এটা ট্রেনিং আমার একটা মডিউল আছে, সেই ট্রেনিং মডিউলে যাবে ফিচার এক্সট্রাক্ট করে, সেইটাকে ট্রেন করবে। ট্রেন করার পরে হচ্ছে এই ট্রেনিং ইমেজেস নামে হচ্ছে আমার কিছু মানে একটা কম্পোনেন্ট আছে যেখানে হচ্ছে আমার ট্রেনিং এর ইমেজ গুলো হচ্ছে রাখা হয়। তো অ্যাকচুয়ালি এটা কিভাবে রাখা হয়েছে এটাও এখানে দেখেন দেখা দেওয়া হয়েছে যে এখানে যেমন এই ইমেজ হলে এটার জন্য হচ্ছে সরেও হবে, এই ইমেজ হলে সরেয়া হবে, দেন এভাবে কিন্তু বেশ কিছু ট্রেনিং ইমেজ আমার কাছে আছে।
সো আপনারা জানেনই যে ট্রেনিং যে ডেটা থাকে, আমার ট্রেনিং ডেটার মধ্যে হচ্ছে আমার অ্যাকচুয়াল মানে ডেটাটা এবং ডেটার সাথে ডেটার লেভেলটা, যে অ্যাকচুয়ালি ডেটাটা কি মিন করতেছে সেটা কিন্তু দেওয়া থাকে। সো ওই ট্রেনিং ইমেজে যাবে। সো ট্রেনিং ইমেজ থেকে আবার যে জিনিসটা হবে যে ফিচার এক্সট্রাকশন হচ্ছে রিকগনিশন একটা মডিউল আছে। রিকগনিশন মডিউল কি করবে, অ্যাকচুয়ালি আমার যে ইয়াটা আসছে, যেই গ্রে স্কেলের সরি যেই আমার পিকচারটা আসছে আর কি, আমার ফিচার এক্সট্রাকশন করার পরে যদি আমি বলি মানে প্রত্যেকটা পিক্সেলের যদি আমি ইনফরমেশন বলি, সেটা যে আমার কাছে আসছে সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি রিকগনিশন মডিউলটা যেটা করবে যে ট্রেনিং ইমেজ থেকে অ্যাকচুয়ালি তার কাছে কিছু ডেটা আর কি সে নেয় এবং সেখান থেকে অ্যাকচুয়ালি মিলায় দেখে যে এইটা আমার কার সাথে মিলে। তো এমন হবে যে ফিচার যেগুলা আসছে, তো সবাই তো আর হাতের সাইজ সেম না, অথবা সবাই সেম পজিশনে এভাবে রেখে ছবি তুলতে পারে নাই। তো দেখা যাবে যে এটার সাথে কিছু পোর্শন মিলতেছে, এটার সাথে কিছু পোর্শন মিলতেছে, এটার সাথে কিছু পোর্শন মিলতেছে। তো এই সবগুলোর মধ্যে কার সাথে আমার বেশি পোর্শন মিলতেছে সেই ডেটাটাকে কিন্তু এই যে রিকগনিশন হচ্ছে নিয়ে যাবে। রিকগনিশন সিস্টেম যেটা করবে যে আমার যে ইমেজ গুলা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি আমাকে রেজাল্টটা দিবে যে এইটা কিসের ইমেজ। সো ফাইনালি আমি যেটা দেখব সেটা হচ্ছে আমার একটা আউটপুট দিবে, সেটা হচ্ছে আমার কোন বর্ণর ছবি দেখানো হয়েছে সেটা। তো এতক্ষণ যতটুকু আমরা দেখলাম সেটা হচ্ছে কাইন্ড অফ বলতে গেলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এক্সপ্লিসিট, কারণ প্রি প্রসেসিং যে হবে, এই প্রি প্রসেসিংটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা বলি নাই এখনো। কিন্তু দেখেন যে এখানে যদি আমি প্রি প্রসেসিং এই মডিউলটাকে একটু ডিটেইলসে বলে দেই যে এই মডিউলটা হচ্ছে এরকম। তো এখানে কি আছে দেখেন, ফার্স্টে হচ্ছে আমার স্কেলিং করে নেওয়া লাগবে, দেন হচ্ছে স্কিন কালার বেসড সেগমেন্টেশন। তো এখানে বিভিন্ন স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিছে কিভাবে প্রি প্রসেসিং করা হবে। সো স্কেলিং করা লাগবে, দেন হচ্ছে স্কিন কালার বেসড সেগমেন্টেশন করা লাগবে, দেন নয়েজ রিমুভ করা লাগবে। তিনটা মেথড আছে নয়েজ রিমুভের, স্মুথ, ডায়ালেট, এরোড, এসব হচ্ছে মেথড আছে। দেন হচ্ছে এইচএসভি টু গ্রে স্কেল। সো আমরা যখন এই ইয়ার নিয়ে কাজ করি তখন আমরা যেটা করি যে আমাদের কালার ছবি থাকলে আমরা প্রি প্রসেসিং করার সময় সেটাকে গ্রে স্কেলে নিয়ে যাই, সাদা কালো বানায় ফেলি। এরপরে আমাদের যে কাজটা থাকে গ্রে স্কেল যে ইমেজটা সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলি। তো এটা করলে যে সুবিধাটা হয়, এক একজনের হ্যান্ড কালার এক এক রকম হয়, ব্যাকগ্রাউন্ড কালার এক এক রকম হয়। তো এই জিনিসটা করলে যে কালারই থাকুক না কেন এটাকে পুরো ব্ল্যাক দেখাবে। যেগুলা ধরেন আমি আমার এই ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছাড়া যা কিছু আছে এগুলাকে কিন্তু এখানে হচ্ছে ব্ল্যাক দেখাবে আর বাকি সব হোয়াইট দেখাবে। সো এইটা দেখে আর কি আমাদের কাজ করতে সুবিধা হয়। সো এই যে প্রি প্রসেসিং যেটা আছে সেটাকে আমরা কত ভাগে ভাগ করে ফেলছি, মানে এটা ডিটেইলস একটা, এর মধ্যে কিভাবে আবার কম্পোনেন্ট গুলো আছে সেগুলাকে আবার এভাবে দেখানো হয়েছে। তো এইটাকে বলে হচ্ছে ইমপ্লিসিট আর্কিটেকচারাল মডেল। তো আমরা বুঝতে পারছি এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এর মধ্যে পার্থক্য। কি একজন বলি তো এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এর মধ্যে যতটুকু আমরা দেখলাম মানে কি বুঝতে পারছি? কে একজন বলেন। ম্যাম, এক্সপ্লিসিটের মধ্যে আমরা হচ্ছে হলো যে কিভাবে প্রসেসিং গুলি হচ্ছে ওগুলো আমরা দেখতে পাই না, আর ইমপ্লিসিটের মধ্যে হচ্ছে হলো যে প্রসেসিং করার সময় মানে মডিউল গুলা প্রসেসিং করার সময় কিভাবে প্রসেস করতেছে ওটারও একটা ধারণা পাই না। আচ্ছা, তো একটা হচ্ছে খুবই অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমরা প্রেজেন্ট করি মেইন কম্পোনেন্ট গুলাকে জাস্ট, সেটা কি এক্সপ্লিসিট না ইমপ্লিসিট? ওটা ম্যাম এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট। আর একটা মডিউলের মানে একটা কম্পোনেন্টকে আমরা যদি ফার্দার ভেঙে দেখাই সেটাকে কি বলবো? ইমপ্লিসিট। ইমপ্লিসিট বলবো। তো
এই জিনিসটা ক্লিয়ার হয়েছে আমাদের? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো এরপরে বলছে আর্কিটেকচারাল অ্যাবস্ট্রাকশন। তো আর্কিটেকচারাল অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে যেটা বলছে যে আর্কিটেকচার ইন দা স্মল is concerned with the architecture of individual programs. At this level, we are concerned with the way that an individual program is decomposed into components. So যদি আমার স্মল আর্কিটেকচার হয় আর কি, ছোট ছোট প্রজেক্টের জন্য আমরা এখানে যেটা করি যে এখানে আর্কিটেকচার বানানোটা আমাদের জন্য ইজি হয়, যেখানে আমরা কি করি ইন্ডিভিজুয়াল যে আমার প্রোগ্রাম আছে, প্রোগ্রামটাকে হচ্ছে আমি কিছু কম্পোনেন্টে ভাগ করে দিই। আর আর্কিটেকচার ইন দ্য লার্জ ইজ কনসার্ন উইথ দ্য আর্কিটেকচার অফ কমপ্লেক্স এন্টারপ্রাইজ সিস্টেম। সো এখানে যেটা করা হয় যে অনেক লার্জ যদি আমার প্রজেক্ট হয়, তো এক্ষেত্রে আমার আর্কিটেকচারটা হচ্ছে কি অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো সেখানে অনেক বিষয় হচ্ছে আমাদের দেখা লাগে। বাট একটা স্মল প্রজেক্টের জন্য যদি করতে চাই, জাস্ট আমার কম্পোনেন্ট গুলোকে যদি আমি ডিকম্পোজ করে ফেলি, আমার পুরো প্রোগ্রামটাকে যদি আমি কম্পোনেন্টে ডিকম্পোজ করে ফেলি, তাহলে কিন্তু আমার হয়ে যায়। এরপরে বলছে যে অ্যাডভান্টেজ অফ এক্সপ্লিসিট আর্কিটেকচার। সো এক্সপ্লিসিট আর্কিটেকচারের ইয়াটা কি, ধরেন এই জিনিসটা যদি আপনি আপনার স্টেক হোল্ডার বলতে আমরা কি বুঝি, স্টেক হোল্ডার বলতে বুঝি যে মেইনলি এই প্রজেক্টের সাথে, মানে এই প্রজেক্টের সাথে কারা কারা জড়িত বা কারা এটাকে ইউজ করবে। তো এটা যদি আমি আমার প্রজেক্টের যে ইউজার তাকে দেখাই, তো এটা দেখালে সে এখান থেকে অ্যাকচুয়ালি একটা আইডিয়া পাবে যে কিভাবে এই আমার সিস্টেমটা কি কি মডিউল আছে বা কিভাবে কাজ করবে। এখানেও যদি দেখাই এরকম এতটুকু দেখালে কিন্তু সে আইডিয়া পাবে। বাট সে এই যে প্রি প্রসেসিং হচ্ছে, প্রি প্রসেসিং কিভাবে হচ্ছে এত ডিটেইলস কি তাকে আমার দেখানোর দরকার আছে আমার স্টেক হোল্ডারদের, নাকি এটা জাস্ট প্রোগ্রামারদের লাগবে? বলেন তো। প্রসেসিং মেমোরি প্রোগ্রামারদের জন্য, প্রোগ্রামারদের কিন্তু লাগবে। অনেক দেখা যাবে আমার স্টেক হোল্ডাররা কিন্তু এই জিনিসগুলো বুঝবে না। জাস্ট আমি যদি স্টেক হোল্ডারকে বলি যে এভাবে আমার এই এই মডিউলে কাজটা হবে, যদি একটা অ্যাবস্ট্রাক্ট ওভারভিউ দেই, তাহলে সে হয়তো বা জিনিসটাকে বুঝতে পারবে, বাট তার কিন্তু এত ডিটেলসে জানার দরকার নাই। এই জন্য বলছে যে এক্সপ্লিসিট আর্কিটেকচারের অ্যাডভান্টেজ কি, স্টেক হোল্ডার কমিউনিকেশন। আমি আমার স্টেক হোল্ডারকে বুঝাই দিতে পারি। Architecture may be used as a focus of discussion by system stakeholders. Then হচ্ছে system analysis means that system analysis of whether the system can meet its non-functional requirements is possible. So actually আমরা এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন ডিসকাশন করতে পারি, সিস্টেমটাকে অ্যানালাইসিস করতে পারি। দেন লার্জ স্কেল রিইউজ। সো যেহেতু এখানে আমাদের ভিতরে কি কি কাজ হচ্ছে এটা এত ডিটেলসে বলা নাই, দেখা যেতে পারে যে অনেকগুলো প্রজেক্টে আমরা এটাকে রিউজ করতে পারি। হয়তোবা প্রি প্রসেসিং আমার কোনো প্রসেসে হচ্ছে কোনো প্রজেক্টের জন্য হচ্ছে এই ভিতরের পার্টটাকে চেঞ্জ করা লাগবে, বাট এই বাইরের প্রি প্রসেসিং এই পার্টটা কিন্তু সবখানেই সেম থাকতেছে। সো আমরা লার্জ স্কেলে এটাকে রিইউজ করতে পারি, যে সিমিলার টাইপের যদি প্রজেক্ট হয় তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে রিইউজ করতে পারি। এরপর বলছি ইউজ অফ আর্কিটেকচারাল মডেল as a way of facilitating discussion about the system design. So এখানে ইউজ বলছে আর্কিটেকচারাল মডেলের যে সিস্টেম ডিজাইন একদম পুরোপুরি ডিজাইন করার আগে আমরা একটা হাই লেভেল আর্কিটেকচারাল ভিউ যদি দেখে নেই, তো সেটা দেখে যদি আমাদের সিস্টেম স্টেক হোল্ডার আর হচ্ছে আমাদের যে প্রজেক্ট ম্যানেজার বা যারা আছে তাদের সাথে একটু কথা বলে নেই, তাহলে যেটা হবে যে পুরা সিস্টেমটা সম্পর্কে যদি একটা ওভারভিউ থাকে, তখন অ্যাকচুয়ালি ডিটেলস ডিজাইন করার সময় হচ্ছে আমাদের সুবিধা হবে। Then as a way of documenting an architecture that has been designed. তো একটা আর্কিটেকচার যেটা হচ্ছে আমার ডিজাইন করা হয়েছে সেটা একটু আমাদের পরে কি করা লাগবে, ডকুমেন্টেশন করা লাগবে। এরপরে যদি দেখি আর্কিটেকচারাল ডিজাইন ডিসিশন। সো আর্কিটেকচার ডিজাইনের সময় কি কি ডিসিশন অ্যাকচুয়ালি আমাদের নিতে হবে, সেটা হচ্ছে
is there any generic application architecture that can be used? So ফার্স্টে দেখবো যে জেনারিক কোনো অ্যাপ্লিকেশন আর্কিটেকচার আছে কিনা যেটা আমরা ইউজ করতে পারবো, কারণ আমরা এই ভিতরের মডিউলগুলোকে কিন্তু নিজেদের মতো করে প্রজেক্টের রিকোয়ারমেন্টের বেসিসে চেঞ্জ করে নিতে পারবো। How will the system distributed, তারপরে হচ্ছে what architectural style are appropriate. So architectural model তৈরি করার বিভিন্ন ইয়া আছে, মানে কি বলবো, প্যাটার্ন আছে বা স্টাইল আছে। তো কোনটা আমরা ইউজ করব, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, দেন হাউ অ্যাপ্রোচ উইল বি ইউজ টু স্ট্রাকচার দ্য সিস্টেম, দেন হাউ দ্য সিস্টেম বি ডিকম্পোজড ইনটু মডিউল, কতগুলা মডিউলে ভাগ করব আমরা আমাদের সিস্টেমকে, দেন হোয়াট কন্ট্রোল স্ট্র্যাটেজি শুড বি ইউজড, কি কি কন্ট্রোল স্ট্র্যাটেজি হচ্ছে আমার রাখতে হবে এখানে, ঠিক আছে, কিভাবে আর্কিটেকচারাল ডিজাইনটা ইভালুয়েট করা লাগবে এবং কিভাবে এটাকে ডকুমেন্টেশন করা লাগবে, এই সব কিছু হচ্ছে আমার আর্কিটেকচারাল ডিজাইন ডিসিশন। তার মানে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনটা আমার তৈরি করার আগে আমাকে এই সব কিছু হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে হবে। এরপরে আর্কিটেকচার এন্ড সিস্টেম ক্যারেক্টারিস্টিক। সো আর্কিটেকচার তৈরি করার সময় আমাদের এই যে একটা গুড সফটওয়্যার প্রজেক্টের যে আমার ফিচার গুলো আছে, যেমন পারফরমেন্স, সিকিউরিটি, সেফটি, অ্যাভেলেবিলিটি, মেইনটেনেবিলিটি, এটা আমরা দেখে আসছি। সো এগুলা হচ্ছে গিয়ে আমাকে মাথায় রাখতে হবে। দেন আর্কিটেকচারাল ভিউস, what views or perspective are useful when designing, documenting a system architecture, what notation should be used for describing architectural model. So যেটা আমি বললাম যে কোন স্টাইলটা, আর্কিটেকচারাল স্টাইলটা আমি ইউজ করব, তো ওই সব কিছুর হচ্ছে ডিসিশন নিতে হবে। দেন each architectural model only shows one view or perspective of the system. It might show how a system is decomposed into module, how runtime process interact with different ways in which system components are distributed across a network. For both design and documentation, we usually need to present multiple views of the software architecture. তো একটা ভিউতে বিভিন্ন ভিউ আছে যে আমি কি প্রেজেন্ট করতেছি আমার আর্কিটেকচারের মধ্যে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের শো করে যে আমাদের সিস্টেমটা কিভাবে ডিফারেন্ট মডিউলে ভাগ করা আছে, অথবা হচ্ছে কিভাবে এই রান টাইম যে প্রসেস গুলো এরা নিজেদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তো এখানে যদি আমরা যাই, এখানে দেখতেছিলাম যে আমাদের পুরা যে সিস্টেম আছে, সিস্টেমটা কয়েকটা কম্পোনেন্টে ভাগ করা আছে এবং কম্পোনেন্ট গুলা রান টাইমে কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে, এই সবগুলা কিন্তু আমরা দেখতে পারি। তো এখন বলছে আর্কিটেকচারাল প্যাটার্ন। তো বিভিন্ন প্যাটার্ন আছে আর কি যেভাবে আমরা এই আর্কিটেকচারাল ডিজাইনটা করতে পারি। তো এখানে দেখেন বলছে প্যাটার্ন মিনস অফ রিপ্রেজেন্টিং, শেয়ারিং এন্ড রিইউজিং নলেজ। An architectural pattern is stylized description of good decision practice which has been tried and tested in different environments. যেটা আমি বলতেছি যে অ্যাকচুয়ালি অনেকগুলা প্যাটার্নে করা যায় আর্কিটেকচারাল ডিজাইন। তো আমরা কোন প্যাটার্ন ফলো করব, যেই প্যাটার্নটা হচ্ছে গুড প্র্যাকটিস আর কি প্যাটার্ন, যেটা সব জায়গায় ইউজ করা হয় এবং পপুলার, সেগুলাই আমরা ইউজ করব। আচ্ছা, প্যাটার্ন should include information about when they are and when they are not useful. সো প্যাটার্নে অ্যাকচুয়ালি ইনক্লুড করা থাকবে যে কখন তার মানে আমরা সেটা ইউজ করতে পারবো আর কখন কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে এটা ইউজ হবে না। Then patterns may be represented using tabular or graphical description. So tabular দিয়েও আমরা এই আর্কিটেকচারাল প্যাটার্নটাকে করতে পারি, দেখাতে পারি, অথবা আমাদের গ্রাফিক্যাল ডেসক্রিপশন দিয়েও দেখাতে পারি। তো এখন একটা এরকম প্যাটার্নের সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে মডেল, ভিউ আর কন্ট্রোলার। ঠিক আছে, এখন ভিউ বলতে গেলে আমি যেটা বুঝি যে আমাদের সিস্টেমের হচ্ছে আমাদের যে কোনো সফটওয়্যারের তিনটা জিনিস থাকে। যেমন আমরা ইউজাররা কি করতে পারি, আমরা ইউজাররা হচ্ছে লগ ইন করে বিভিন্ন কিছু কিন্তু দেখতে পারি এবং রিকোয়েস্ট করতে পারি কোন একটা ফাংশনালিটির জন্য। এবং আমাদের কিছু অ্যাডমিন থাকে, আর অ্যাডমিনরা হচ্ছে আমার কন্ট্রোলারের কাজ করে। ঠিক আছে, তারা হচ্ছে বেসিক্যালি মেইনটেইন করে অনেক কিছু। আর মডেল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সফটওয়্যারটা অ্যাকচুয়ালি আমাদের যেই ফাংশনালিটি গুলো হচ্ছে প্রোভাইড করতেছে সেটা হচ্ছে মডেল। তো এই মডেল, ভিউ, কন্ট্রোলার, প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। তো ডেসক্রিপশনে এখানে দেখেন কি বলছে যে সেপারেটস প্রেজেন্টেশন এন্ড ইন্টারাকশন ফ্রম সিস্টেম ডেটা।
সো আমরা অ্যাকচুয়ালি কি প্রেজেন্ট করব আমার ইউজারদের কাছে, ঠিক আছে, সেটা আর কিভাবে আমার সিস্টেম হচ্ছে ইন্টারঅ্যাক্ট করবে, এই দুটাকে দুজন থেকে হচ্ছে পৃথক করে ফেলে। The system is structured into three logical components that interacts with each other. So এই তিনটা basic component এ ভাগ করে ফেলে। The model component manages system data and associated operation on that data. The view component define and manages how the data is presented to the user. So যেটা বললাম, view হচ্ছে আমার ইউজাররা যেটা দেখতে পারবে, আর মডেল হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি যে অপারেশনটা আর কি করে দিবে, আমাদের এক্সিকিউশন হবে যে আমাদের সফটওয়্যার সিস্টেমে, এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট আর কি। আর হচ্ছে দ্য কন্ট্রোলার ম্যানেজেস ইউজার ইন্টারাকশন, যেমন হচ্ছে কি প্রেসেস, মাউস ক্লিকস এটসেট্রা, এন্ড দিস পাসেস ইন্টারাকশন টু দ্য ভিউ এন্ড মডেল। আচ্ছা, তো এখানে কন্ট্রোলার বলতে বোঝানো হয়েছে যে আমার ইউজার যে জিনিসগুলোর হেল্প নিয়ে আমার মডেলের মধ্যে ডেটা পাঠাবে, সেটা হচ্ছে গিয়ে আমার কন্ট্রোলার এখানে বলছে। এরপরে হচ্ছে এই এটাকে যদি আমরা ফার্স্টে দেখতেছি কিভাবে টেবুলার ফরম্যাটে আর কি লিখতে পারি, তো এখানে এক্সাম্পল দিয়ে দিছে। এন্ড হচ্ছে when used, কখন ইউজ করা হয়, used when there are multiple ways to view and interact with data. তো ডেটাকে দেখার এবং ডেটার সাথে ইন্টারঅ্যাক্ট করার যখন বিভিন্ন ওয়ে থাকে, তখন অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা ইউজ করি যে কিভাবে আমাদের ডেটা ভিউ হবে আর হচ্ছে কিভাবে ইন্টারঅ্যাক্ট হবে এই সিস্টেমের সাথে ইউজারের। Also used when future requirements for interaction and presentation of the data are unknown. So যখন ফিউচারের রিকোয়ারমেন্ট আর ইন্টারাকশন যখন আমি জানি না, তখন এটা ইউজ হবে। আর অ্যাডভান্টেজ যেটা, allow data to change independently of its representation and vice versa, supports presentation of the same data in different ways with changes made in one representation shown in all of them. So এখানে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নিব। মেইনলি মডেল ভিউ কন্ট্রোলার হচ্ছে আমার ইউজার যে জিনিসটা ভিউ করবে এবং যে ডেটাটা অ্যাকচুয়ালি আমার মডেলের কাছে পাঠাবে এবং কিভাবে পাঠাবে, কন্ট্রোলার হয়ে পাঠাবে, এই তিনটা কম্পোনেন্টকে বেসিক্যালি আলাদা করে ফেলা হয়। তো এখানে হচ্ছে গ্রাফিক্যাল ওয়েতে অ্যাকচুয়ালি দেখাইছে। তো এখানে হচ্ছে কন্ট্রোলার আছে, এখানে ভিউ, আর এখানে হচ্ছে মডেল। তো ভিউ এ যেটা হয়, রেন্ডার মডেল রিকোয়েস্ট, মডেল আপডেটস এন্ড সেন্ড ইউজার ইভেন্টস টু কন্ট্রোলার। সো এই ভিউ এর মধ্যে যেটা আছে যে রেন্ডার মডেলস, রিকোয়েস্ট মডেল আপডেটস, আর হচ্ছে সেন্ডস ইউজার ইভেন্টস টু কন্ট্রোলার। তো এখানে হচ্ছে তিনটা আর কি অপশন আছে ভিউ এর মধ্যে। তো ইউজার কি করে, একটা ইউজার ইভেন্টস সেন্ড করে আর কি, সেটা কন্ট্রোলার হয়ে আমার স্টেট চেঞ্জ হয়ে যায় এবং এই মডেলের কাছে যায়। মডেল হচ্ছে এনক্যাপসুলেশন অ্যাপ্লিকেশন স্টেট নোটিফাইজ ভিউ অফ স্টেট চেঞ্জেস, দেন এটা হচ্ছে চেঞ্জ নোটিফিকেশন পাঠায় ভিউয়ারকে, এবং ভিউয়ার যেটা করে যে অ্যাকচুয়ালি কন্ট্রোলারের সাথে ভিউয়ার যেভাবে যুক্ত থাকে, যে অ্যাকচুয়ালি কোন ভিউটা বা কোন জিনিসটা সে সিলেক্ট করতেছে, সেইটা অ্যাকচুয়ালি কন্ট্রোলার এই জিনিসটা অ্যাকচুয়ালি দেয় তাকে, যে এই কোনটা আপনি সিলেক্ট করবেন। তো ওই হিসেবে হচ্ছে ইভেন্ট সিলেক্ট করে ভিউয়ার যেটা করে, কন্ট্রোলার কাছে ডেটা পাঠায়, কন্ট্রোলার সেটাকে আবার মডেলের কাছে পাঠায়। মডেল যেটা করে সেটাকে অ্যাকচুয়ালি ইভালুয়েট করে বা অ্যাকচুয়ালি প্রসেস করে আমার এই ভিউয়ারের কাছে আবার জিনিসটা পাঠিয়ে দেয়। তো এটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলারের অর্গানাইজেশনটা এখানে দেখানো হয়েছে। তো এরপরে ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ইউজিং এমভিসি প্যাটার্ন। তো এমভিসি প্যাটার্ন যেমন ভিউ কন্ট্রোলারের মডেল ছিল, সেটার একটা ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার দেখানো হয়েছে। তো এখানে আমার ব্রাউজার আছে, তো ব্রাউজারে হচ্ছে ডাইনামিক পেজ জেনারেশন ফ্রম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে ভিউ হবে। তো এখান থেকে ইউজার যখন কোন একটা ইভেন্ট পাঠাবে, কন্ট্রোলার হয়ে হচ্ছে এই মডেলের মধ্যে পাঠাবে, তখন মডেল যেটা করবে সে কাজটা করে হচ্ছে এই নোটিফিকেশন দিবে আমার ভিউয়ারকে। ঠিক আছে, এখন ভিউয়ার থেকে হচ্ছে এই ব্রাউজারে হচ্ছে যারা আছে তারা এই জিনিসটা হচ্ছে দেখতে পারবে। আচ্ছা, এরপরে যদি দেখি, ওই এমভিসি একটা আর্কিটেকচার ছিল, এরপরে আমরা আরেকটা আর্কিটেকচার দেখবো, সেটা হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার। তো লেয়ার্ড আর্কিটেকচার যেটা হয় যে সাবসিস্টেম থাকে কিছু, এবং এইগুলো হচ্ছে লেয়ার হিসেবে থাকে। ঠিক আছে, used to model interfacing or subsystem are organizes the system into set of layers or abstract machine
each of which provide a set of services. ঠিক আছে, কিছু abstract layer বা abstract machine আমরা বলতে পারি, সেইভাবে সিস্টেমকে লেয়ার টু লেয়ার ভাগ করে। Supports the incremental development of subsystem in the different layers. When a layer interface changes, only the adjacent layer is affected. So লেয়ারে ভাগ করে ফেলে, যখন লেয়ারে কিছু চেঞ্জ করতে হয় শুধু ওই লেয়ারটাই এফেক্টেড হয়। আর however often artificial to structure the system in this way. তো এখানে যেমন লেয়ারে 4টা লেয়ারে ভাগ করে ফেলছে। ফার্স্ট লেয়ার হচ্ছে ইউজার ইন্টারফেস, পরের লেয়ার হচ্ছে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট, অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন। তো অথেন্টিকেশন করবে আর কি। এরপরে যেটা সেটা হচ্ছে কোর বিজনেস লজিক আর অ্যাপ্লিকেশন ফাংশনালিটি সিস্টেম ইউটিলিটিস। তো এখানে কোর ফাংশনালিটি থাকবে, এখানে অথরাইজেশন থাকবে, এবং লাস্টে হচ্ছে সিস্টেম সাপোর্ট থাকে, যে আমার এই জিনিসটা চালাইতে হলে, এই প্রজেক্টটা বা সফটওয়্যারটা চালাইতে হলে আমার অপারেটিং সিস্টেমের হেল্প লাগবে বা ডেটাবেজের হেল্প লাগে, সেগুলো হচ্ছে আমি এখান থেকে এই লেয়ার থেকে হচ্ছে পাবো। এরপরে হচ্ছে একটা উদাহরণ দেখানো হয়েছে যে লিপসিস সিস্টেম একটা বলছে। সো এটা অ্যাকচুয়ালি কি হয়, ফার্স্টে ওয়েব ব্রাউজারের ইন্টারফেস থাকে, সো এরপরে যে জিনিসটা থাকে যে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট, অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন, মানে বিভিন্ন অপশন হচ্ছে আমার এখানে দেখাবে যে কি কি ইউজ করতে পারি। তো লিপসিস লগইন বা ফর্ম এন্ড কোয়েরি ম্যানেজার, প্রিন্ট ম্যানেজার, এই সব কিছু হচ্ছে আমার কি, এই সব কিছু হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে ফাংশনালিটিটা। আর এখানে হচ্ছে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট, তো এখানে যেসব ফিচার বা ফাংশনালিটি আমার ইউজার ইউজ করতে পারবে সেগুলো দেওয়া আছে। এবং এর পরে যে মডেলটা আছে সেখানে অ্যাকচুয়ালি এইগুলা কমপ্লিট করার জন্য আমার যে ফাংশনালিটি গুলো আছে সেগুলা এই আমার লেয়ারে থাকে। এবং লাস্টের লেয়ারে যেটা থাকে সেখানে আমরা বলছিলাম যে অপারেটিং সিস্টেম বা ডেটাবেজের সাপোর্ট থাকে। যেমন এখানে লাইব্রেরি জন্য যেটা করা হয়েছে যে বিভিন্ন ডেটাবেজ আছে, এখানে কতগুলো ডেটাবেজ দেখানো হয়েছে, এই ডেটাবেজ গুলো হচ্ছে একদম নিচের লেয়ারে থাকতেছে। তো এখানে লেয়ার বাই লেয়ার যখন কমিউনিকেশন হবে, প্রথম লেয়ারের সাথে সেকেন্ড লেয়ার আবার থার্ড লেয়ারকে রিকোয়েস্ট পাঠাবে, থার্ড লেয়ারের জন্য যেমন ডেটাবেজ অ্যাক্সেস করার দরকার পড়ে তখন থার্ড লেয়ার থেকে ডাটাবেজ অ্যাক্সেস করে আবার এই সেকেন্ড লেয়ারে পাঠাবে, এরকম। এরপরে রিপোজিটরি আর্কিটেকচার। সো রিপোজিটরি আর্কিটেকচার যদি আমরা দেখি এখানে একটু, তো এখানে রিপোজিটরি আর্কিটেকচার যে জিনিসটা, যে যত ইয়াই থাকুক না কেন, আমার যত মডিউলই থাকুক না কেন, মডিউলরা একটা সেন্ট্রাল মডিউলের সাথে অলওয়েজ কমিউনিকেট করবে। ধরেন এই ডিজাইন ট্রান্সলেটর মডিউলটা একটা ডাটা জেনারেট করছে, করে তাকে কোড জেনারেটরে অ্যাকচুয়ালি পাঠাইতে হবে, তখন সে যে কাজটা করবে সে আর কি সরাসরি পাঠাতে পারবে না, এই প্রজেক্ট রিপোজিটরি যে মডিউলটা আছে এই মডিউলটার হেল্প নিয়ে পাঠাতে হবে। আমরা ল্যাবে যখন ডাটা ফ্লো ডায়াগ্রাম করছিলাম তখন আমরা কিন্তু এরকম একটা স্কিম আপনাদের দেখাইছিলাম, যে এভাবে আপনারা ভাবতে পারেন যে প্রত্যেকটা প্রসেস যে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবে, তারা একটা সেন্ট্রাল একটা মডিউল বা এন্টিটি হয়ে কমিউনিকেট করবে বা একটা সেন্ট্রাল প্রসেস হয়ে কমিউনিকেট করবে। তো সেটা আমরা ভাবতে পারি এখানে যে আমার একটা সেন্ট্রাল, এটাকে বলা হয় প্রজেক্ট রিপোজিটরি। তো এই সেন্ট্রাল মডিউল দিয়েই হচ্ছে এই বিভিন্ন সাব মডিউল যে আছে নিজেদের মধ্যে কমিউনিকেট করবে। তো এটা হচ্ছে রিপোজিটরি আর্কিটেকচার। এরপরে যদি আমরা দেখি এখানে আবার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আছে। এই জিনিসগুলো আপনারা একটু ডিটেইলসে পড়ে নেবেন যদি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারটা আমরা দেখতে চাই। তো এখানে ইন্টারনেটে যেমন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কিন্তু এখানে আমাদের থাকতে পারে, এবং একজন ক্লায়েন্ট কিন্তু আমরা বিভিন্ন ধরনের সার্ভিস যেতে পারে, যে বিভিন্ন সার্ভারের কাছে সেই সার্ভিসটা হয়তো বা থাকে। তো এখানে ক্লায়েন্ট আর সার্ভারকে এই ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে কানেক্ট থাকতেছে ক্লায়েন্ট আর সার্ভার। তো ক্লায়েন্ট 1 যে কোনো সার্ভার থেকে সার্ভিস নিতে পারে, ক্লায়েন্ট 2 আমার যে কোনো সার্ভার থেকে সার্ভিস নিতে পারে। এখানে যেমন লাইব্রেরি ক্যাটালগের জন্য একটা সার্ভার আছে, ভিডিও সার্ভার আছে, তারপরে হচ্ছে পিকচার সার্ভার আছে, ওয়েব সার্ভার আছে, এরকম বিভিন্ন সার্ভার আছে। এবং আমার ক্লায়েন্ট গুলো হচ্ছে এইসব সার্ভার থেকে, মানে যে কোনো ক্লায়েন্ট ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে যে কোনো সার্ভার থেকে অ্যাকচুয়ালি সার্ভিস নিতে পারে। এটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার দেখানো হয়েছে। এরপরে হচ্ছে আমরা যদি দেখি পাইপ এন্ড ফিল্টার আর্কিটেকচার। তো এখানে অ্যাকচুয়ালি দেখেন যে যখন আমার কাছে অ্যাকচুয়ালি একটা প্রসেস থেকে দুইটা ওয়ে থাকবে, হ্যাঁ, দুইটা ওয়ে যখন আমার প্যারালালি চলতে পারবে, তখন এইটাকে আমরা হচ্ছে এভাবে পাইপ করে দেখাতে পারি। যে এখানে যেমন দেখেন যে রিড ইস্যুড ইনভয়েসেস। সো ইনভয়েসেস যদি আমার ইনপুট হিসেবে আসে আমি সেটাকে হচ্ছে রিড করব। এটা কাইন্ড অফ অ্যাক্টিভিটি ডায়াগ্রামের যে পার্সপেক্টিভটা সেটাই আমরা দেখতেছি।
দেন আইডেন্টিফাই পেমেন্টস করব। দেন পেমেন্ট যখন আইডেন্টিফাই হবে, পেমেন্ট আমাকে দেওয়া হলো, এরপর আইডেন্টিফাই পেমেন্টের পরে আমার হচ্ছে দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে রিসিট ইস্যু করব, আর একটা হচ্ছে ফাইন্ড পেমেন্ট ডিউ। তো একটা হতে পারে যে ফাইন্ড আমি পেমেন্টটা দিছে বাট পেমেন্ট অ্যাকচুয়ালি হয় নাই, পেমেন্ট ডিউ আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই রাস্তা দিয়ে যাব, আদারওয়াইজ আমি এই রাস্তা দিয়ে যাব। তো এটা হচ্ছে পাইপ এন্ড ফিল্টার আর্কিটেকচার। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, যদি দেখি এখানে কি বলছে যে ফাংশনাল ট্রান্সফরমেশনস process their inputs to produce outputs may be referred to as pipe and filter model. Variants of this approach are very common when transformations are sequential. This is a batch sequential modeling, um, which is extensively used in data processing, not really suitable for interactive system. So interactive system এর জন্য এটা হচ্ছে suitable না। তো অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল যে প্রসেসিং গুলো আমার থাকে, সেই সিকোয়েন্সিয়াল প্রসেসিং দেখানোর জন্য এই আর্কিটেকচারটা ইউজ করা হয়। এখন হচ্ছে বলছে ইউজ অফ অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। সো অ্যাপ্লিকেশন আর্কিটেকচার যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট অফ আর্কিটেকচারাল ডিজাইন, অ্যাজ এ ডিজাইন চেকলিস্ট, অ্যাজ এ ওয়ে অর্গানাইজিং দ্য ওয়ার্ক অফ দ্য ডেভেলপমেন্ট ইন, as a means of accessing components for reuse, as a vocabulary for talking about application type. So actually আমাদের আর্কিটেকচার আমাদেরকে অ্যাকচুয়ালি কি কি দেয় সেটা এখানে বলা হয়েছে। এরপরে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের কথা বলা আছে, জাস্ট আমরা যেগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার সেগুলো অ্যাকচুয়ালি দেখবো। তো এখানে বলছে যে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, তো প্রসেস ইউজার রিকোয়েস্ট ফর ইনফরমেশন ফ্রম এ ডাটাবেস অর রিকোয়েস্ট টু আপডেট দ্য ডেটাবেস। তো এটা হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, যে যেখানে আমার একটা ডেটাবেস থাকে, আমার একটা প্রসেস ইউজার এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করার বা আপডেট করার রিকোয়েস্ট করে। From a user perspective, a transaction is any coherent sequence of operation that satisfies a goal. For example, find the times of flight from London to Paris. এখানে ট্রানজাকশন বলতে হচ্ছে আমি একটা ইনফরমেশন দিলাম, সেই ইনফরমেশনের জন্য আমি রেজাল্টটা যে পাচ্ছি সেটা হচ্ছে ইউজার অ্যাকচুয়ালি ট্রানজাকশন হিসেবে বুঝে। Then user makes asynchronous requests for service which are then processed by a transaction manager. তো এই সিকোয়েন্স বিভিন্ন ধরনের সার্ভিস হচ্ছে ইউজার যেতে পারে। তো ট্রানজাকশন ম্যানেজার যেটা করে, প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য হচ্ছে আলাদা আলাদা ভাবে এই জিনিসটাকে সার্ভ করে। তো এখন বলছে যে দ্য স্ট্রাকচার অফ ট্রানজাকশন প্রসেসিং অ্যাপ্লিকেশনস। তো ইনপুট আউটপুট প্রসেসিং, এরপর দেখাচ্ছে অ্যাপ্লিকেশন লজিক, ট্রানজাকশন ম্যানেজার, তারপর হচ্ছে ডেটাবেস। তো এটা একটা সিম্পল আর্কিটেকচার দেখাইছে যে ইনপুট আউটপুট আসবে, সেটার উপর ডিপেন্ড করে আমার কোন ট্রানজাকশনটা চুজ হবে সেটা আসবে, এবং এই ট্রানজাকশনের জন্য আমার ডাটাবেসে যে আপডেট বা এডিট করা লাগে সেটা আমরা করে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি একটা ফিডব্যাক ব্যাক করবো, এটাই। আর এরপরে বলছে সফটওয়্যার আর্কিটেকচার অফ অ্যান এটিএম সিস্টেম। তো এটিএম সিস্টেমের সফটওয়্যার আর্কিটেকচারটা কেমন হতে পারে সেটা এখানে দেখাইছে, যে এখানে তিনটা কম্পোনেন্টে ভাগ করছে। এখানে ইনপুট আউটপুট দেখাইছে। তো এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বলা হয়েছে সফটওয়্যার আর্কিটেকচার। সফটওয়্যার আর্কিটেকচার বলতে আমার হচ্ছে একটা ইনপুট থাকবে এন্ড প্রসেস থাকবে এন্ড আমার আউটপুট জেনারেট হবে। তো ইনপুট যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এটিএম এর মধ্যে থাকতেছে যে কাস্টমার আইডি দাও, অথবা কার্ড ভ্যালিডেট করো, অথবা সিলেক্ট সার্ভিস সিলেক্ট করতে বলা হয়েছে। এখন প্রসেস যেটা, সেটা হচ্ছে ডেটাবেস কে অ্যাক্সেস করবে। তো সেখানে আসছে হচ্ছে কোয়েরি অ্যাকাউন্ট আর হচ্ছে আপডেট অ্যাকাউন্ট। আমরা কোনো কিছু কোয়েরি করতে পারি অথবা ডাটাবেস থেকে ডাটাবেসে আপডেট করতে পারি। তো এখান থেকে যে আমার আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমার ডিটেলস প্রিন্ট করা অথবা কার্ড রিটার্ন করে দেওয়া এবং ডিসপেন্স ক্যাশ। তো এই জিনিসগুলো হচ্ছে আমার আউটপুটে হবে। তো এটা হচ্ছে দ্য সফটওয়্যার আর্কিটেকচার অফ এটিএম সিস্টেম যদি আমরা দেখি। এরপরে হচ্ছে ইনফরমেশন সিস্টেম আর্কিটেকচার। ইনফরমেশন সিস্টেম আর্কিটেকচারের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ইনফরমেশন সিস্টেম হ্যাজ এ জেনারিক আর্কিটেকচার দ্যাট ক্যান বি অর্গানাইজড অ্যাজ এ লেয়ার্ড আর্কিটেকচার।
তো এখানে হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচারের মতো করেই কাজ করে। দিস আর ট্রানজাকশন বেসড সিস্টেম অ্যাজ ইন্টারাকশন উইথ দিস সিস্টেম জেনারেলি ইনভলভস ডেটাবেস ট্রানজাকশন। তো যেটা আমি বললাম যে ট্রানজাকশন বেসড সিস্টেম যেটা, যে ডেটাবেস আমাদেরকে অ্যাক্সেস করা লাগবে। তো লেয়ার কি কি লেয়ার এখানে থাকে? ফার্স্টে হচ্ছে ইউজার ইন্টারফেস থাকে, দেন ইউজার কমিউনিকেশনস, ইনফরমেশন রিট্রিভাল, দেন সিস্টেম ডেটাবেস। তো এখানে এটা দেখানো হয়েছে যে ইউজার ইন্টারফেস থাকে, দেন ইউজার কমিউনিকেশন এন্ড অথেন্টিকেশন। সো লেয়ার যে আমরা একটু আগে দেখে আসলাম ওইটা আর এটা হচ্ছে সেম, ঠিক আছে? যেমন এখানে আমাদের ডেটাবেস ছিল, ওখানে ডেটাবেস অথবা ওএস ছিল। তো এই জিনিসগুলো সেম। আর ওখানে যেমন বিভিন্ন ফাংশনালিটি ছিল, আর এখানে যেহেতু ট্রানজাকশন বেসড, তাই আমি জাস্ট আমার এখান থেকে যে ইনফরমেশনটা আসবে সেটা রিট্রিভ করব, এবং কোনো কিছু মডিফাই করা থাকলে করে আমার হচ্ছে ডেটাবেসে সেভ করে রাখবো, অথবা কোনো কোয়েরি যদি আমাকে চায় আমি ডেটাবেস থেকে কোয়েরি নিয়ে তাকে হচ্ছে সেন্ড করে দিব। এরপরে হচ্ছে আমরা যে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের যে কেস স্টাডি গুলো দেখছিলাম, তো ওখানে দেখেন এখানে ফার্স্টে ওয়েব ব্রাউজার থাকে, সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। তারপরে এখানে বিভিন্ন কি থাকে, যে ইউজার কমিউনিকেশন, ইউজার কি কি মানে সার্ভিস এখানে দেখতে পারবে যেগুলো সে নিতে পারবে। আবার অথেন্টিকেশন এখানে থাকে, সো লগ ইন অথেন্টিকেশনের অংশ। দেন হচ্ছে রোল চেকিং, তারপর হচ্ছে ফর্ম মেনু ম্যানেজার, ডাটা ভ্যালিডেশন, এই সব কিছু হচ্ছে এই জায়গাটায় থাকে। থাকার পরে লাস্টে এই জায়গাটায় যেটা হয় যে আমি কোনো একটা যদি সিলেক্ট করি, সেটার জন্য যে ডেটাটা অ্যাকচুয়ালি নিয়ে প্রসেস করা হয়, যেমন এখানে সিকিউরিটি ম্যানেজমেন্ট, পেশেন্ট ইনফো ম্যানেজার, ডাটা ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, রিপোর্ট জেনারেশন, এই সবকিছু হচ্ছে তার কাছ থেকে আমি ইনফরমেশন নিয়ে এই জিনিসগুলা হচ্ছে এক্সিকিউট করবো। অ্যাকচুয়ালি এগুলা ফাংশনালিটি। দেন লাস্টে হচ্ছে আমার ট্রানজাকশন ম্যানেজমেন্ট, তার মানে হচ্ছে পেশেন্ট ডাটাবেসে যদি আমার কোনো কিছু আপডেট করা লাগে বা ডাটাবেস থেকে কোনো কিছু রিট্রিভ করা লাগে, ঠিক আছে, পেশেন্ট ইনফো ম্যানেজার বা হয়তো বা আমার এখান থেকে কোনো পেশেন্টের ইনফো জানার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, তো সেটা আমি দেখে আমার অ্যান্সারটা দিয়ে দিব। এখানে লাস্টে যে স্লাইড গুলো আছে একই কথা হচ্ছে বারবার বলা হয়েছে। যেমন এই জায়গাটায় আমি যদি দেখি, এখানে বলছে রিপোজিটরি আর্কিটেকচার ফর এ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। আচ্ছা এখন, আচ্ছা রিপোজিটরি আর্কিটেকচারটা আমরা একটু আগে দেখে আসছি না, এইটা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কি বুঝাইছে? রিপোজিটরি আর্কিটেকচারের মেইন বৈশিষ্ট্যটা কি? আচ্ছা আমরা একটু ওই জায়গা থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের রিপোজিটরি আর্কিটেকচারটা ছিল। তো এখানে আমি অ্যাকচুয়ালি বোঝানোর সময় একটা জিনিস বলছি, সেটা কি মনে আছে? ডিএফটি ডায়াগ্রামের মতো। হ্যাঁ, এখানে কি কি কাহিনী হয়? সবগুলা কম্পোনেন্ট ম্যাম একটা সেন্ট্রাল হুম সাথে হুম হুম। সংযুক্ত থাকে। হ্যাঁ, কোনো যদি দুটো কম্পোনেন্টের মধ্যে ডেটা সেন্ড করতে হয় বা কোনো কমিউনিকেশন করতে হয়, এই সেন্ট্রাল যে কম্পোনেন্টটা তার মধ্যে দিয়ে কিন্তু সবগুলা যায়। তো সেন্ট্রাল কম্পোনেন্ট হচ্ছে মেইনটেইন করে কোন মডেল কোন মডেলের সাথে কমিউনিকেট করতেছে, এই সবকিছু হচ্ছে এই মেইনটেইন করে। তো ওইটাই এখানে বলা হয়েছে, মানে ঘুরে ফিরে একই জিনিস আর কি চলে আসতেছে এই জায়গাগুলোতে। যেমন এখানে হচ্ছে আপনার ওই ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমের জন্য একটা উদাহরণ দেখানো হয়েছে। তো উদাহরণগুলো হচ্ছে আমরা একটু দেখে নিব। আচ্ছা, তো এই চ্যাপ্টার হচ্ছে আর তেমন কিছু নাই। তো এখানে মেইনলি আমরা যে জিনিসটা দেখবো, যে আমরা এখানে কিছু প্যাটার্ন দেখলাম আমাদের আর্কিটেকচারাল ডিজাইনের জন্য। আর বেসিক যে আর্কিটেকচারাল ডিজাইনটা ছিল সেটা দেখলাম, এক্সপ্লিসিট ইমপ্লিসিট বলতে কি বুঝি সেটা দেখলাম, আর বিভিন্ন ধরনের কিন্তু প্যাটার্ন দেখলাম কিভাবে আর্কিটেকচারাল ডিজাইন করা যায়, বিভিন্ন প্রকারভেদ আর কি এখানে দেখলাম। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আজকের ক্লাস এতটুকুই।